নমস্কার, কবিতায় বিনিশুতোর আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আবৃত্তি শিল্পী উষসী সেনগুপ্ত। উষসী, স্বাগত অনুষ্ঠানে। কেমন লাগছে এসে? খুবই ভালো লাগছে। বিনিশুতো আমি বরাবরই দেখি। প্রথম আমি দেখি গান, গানের পরে যখন কবিতা এই অনুষ্ঠানটা শুরু হলো সত্যি খুব ভালো লাগলো। আর যেখানে তুমি আছো সেখানে অনুষ্ঠান সুন্দর হতে বাধ্য। আসলে কি, কবিতায় তো আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই, যখন দেখলাম যে একটা নতুন প্ল্যাটফর্ম খোলা হয়েছে তখন ভীষণ ভালো লাগলো। বিনিশুতোর গানের অনুষ্ঠানে আপনারা তো সবাই জানেন যে প্রথম থেকেই এই প্ল্যাটফর্মে সঙ্গীত পরিবেশিত হয় এবং পরবর্তীতে কর্তৃপক্ষ ভাবেন যে কবিতাও কেন বলা হবে না, এবং সেটা দরকার, এবং একটা প্ল্যাটফর্ম খুব দরকার। যারা আবৃত্তি ভালোবাসে, যারা বাচিক শিল্পী, একটা মঞ্চ তো সবসময় হয়ে ওঠে না। এই প্ল্যাটফর্মগুলো সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে চালু, এবং ফেসবুকে প্রায় সকলেই আছেন, ঘরে বসে দেখা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আমরা প্রথম কি শুনছি? প্রথমে আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট্ট একটা কবিতা দিয়ে শুরু করি। ৩৬,০০০ লাইন কবিতা না লিখে যদি আমি সমস্ত জীবন ধরে একটি বীজ মাটিতে পুঁততাম, একটি গাছ জন্মাতে পারতাম, যে গাছ ফুল ফল ছায়া দেয়, যার ফুলে প্রজাপতি আসে, যার ফলে পাখিদের ক্ষুধা মেটে। ৩৬,০০০ লাইন কবিতা না লিখে যদি আমি মাটিকে জানতাম। ছোট্ট, অথচ কত সুন্দর ইনার মিনিং, না? একদম, মানে কত কথা যেন বলে গেল এই কটি লাইনের মধ্যে। একদম একদম অসাধারণ। অনুষ্ঠান শুরুই করলে তুমি এত সুন্দরভাবে। আর বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমার প্রচন্ড পছন্দের কবি একজন, তোমারও আশা। অবশ্যই। পরের কবিতা হচ্ছে আমাদের সর্বক্ষণের সঙ্গী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সুখে দুঃখে সবেতে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমাদের কিছু গতি নেই। মানে বাচিক শিল্পীদের কি বলবো, যখন কাউকে পাওয়া যায় না তখন রবীন্দ্রনাথ একদম সর্বোচ্চনে। কোথাও কিছু কবিতা মনে পড়ছে না, রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছেন একদম। তো তা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি কবিতা। কথা ছিল এক তরিতে, কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে, কেবল ভেসে। ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী, কোথায় যেতেছি কোন দেশে, সে কোন দেশে। কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কানে। ঢেউয়ের মতো ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে নীরব হেসে। আজও সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি? ওগো, ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে, মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পাড়ের পাখি, আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে। কখন তুমি আসবে ঘাটের পরে, বাঁধন টুকু কেটে দেবার তরে। অস্ত রবির শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। কথা ছিল এক তরিতে, কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে, কেবল ভেসে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে বোধহয় সম্ভব। উষসী, খুব ভালো লাগা হচ্ছে তুমি এসেছো আজকে। একটু তোমার সম্পর্কে শুনি। এই যে তুমি আবৃত্তি চর্চা করছো অনেক ছোটবেলা থেকে। হ্যাঁ, আমার বাড়ি কিন্তু আদ্রা, পুরুলিয়া জেলার আদ্রা। আচ্ছা। আমার বাবার কাছে আবৃত্তির হাতে খড়ি 4 বছর বয়স থেকে। আচ্ছা। তারপর আবৃত্তি পরিষদের সাথে বহু বছর যুক্ত ছিলাম, এবং কলকাতার সব স্বনামধন্য শিল্পীরা সেখানে আবৃত্তি পরিবেশন করেছেন এবং এখনো করে। তারপরে আমি বিখ্যাত বাচিক শিল্পী শ্রী কাজল সুর মহাশয়ের কাছে আবৃত্তি চর্চা করছি প্রায় 30 বছর হয়ে গেল। কাজলদাকে নমস্কার জানাই। তারপরে তুমি তো, আমি যবে থেকে তোমাকে চিনি, বিভিন্ন মঞ্চে আমি তোমাকে দেখতে পেয়েছি, তোমার পরিবেশনা আমি শুনেছি, এবং তারপরে সোশ্যাল মিডিয়া
যখন আমরা দেখি, আমি দেখেছি তোমার বেশ কিছু কবিতা সেখানেও রাখা রয়েছে। হ্যাঁ, আমার অনেক ইউটিউবেরও কাজ আছে, যেমন আমার প্রথম সিডি বেরোয় সৃষ্টি থেকে, অবগাহন, প্রথম সিডি। তারপরে তো অনন্য মিউজিক থেকে বেরিয়েছে তোমার আরো রিসেন্ট একটা বেরোবে পুজোর সময়, রক্তকরবী এবং রক্তকরবী এবং রক্তকরবী শ্রুতি নাটক আছে, এবং আমার 9টা কবিতা আছে, সেটা রিসেন্ট এই পুজোর সময়। তার জন্য বিনি সুতো আমাদের এই প্ল্যাটফর্মে তুমি এসেছো, কবিতায় বিনি সুতোর পক্ষ থেকে তোমাকে কিন্তু আমরা অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখি। ধন্যবাদ। অনুষ্ঠান তোমার যে কাজটি আসছে সেটি খুব ভালো হোক, সফলতা পাক। পরের কবিতায় যাব, একটু স্বাদ বদল। হ্যাঁ, এবার একটু মজার ছড়ায় যাই। ছড়াও তো কবিতার একটা বিশেষ অঙ্গ। তো শিবরাম চক্রবর্তীর একটা ছড়া বলি। আজকে আমার শরীর খারাপ, শরীরটা আজ ক্লান্ত ভারী, করছে গা ম্যাজ ম্যাজ, ঠিক করেছে বিশেষ কিছুই খাবো না তাই আজ। সকালবেলা চায়ের সাথে গামলাখানিক মুড়ি, তেল লঙ্কা মাখিয়ে সাথে পেঁয়াজি ফুলুরি। সকাল ধরে 9টা নাগাদ, থাকলে মুখে রুচি, খেতে পারি ঘিয়ে ভাজা গন্ডা 10 লুচি, সঙ্গে আলু বেগুন ভাজা, আচার আলুর দম, রসগোল্লা গোটা 20, লাড্ডু ও চমচম। দুপুরেতে কি আর খাবো, শরীর ভালো নয়, ভাতের সাথে কাতলা মাছের টুকরো গোটা 6, কচি পাঁঠার মাংস কষা, বড় 2-4 বাটি, মিষ্টি দই আর চাটনি হলে চলবে মোটামুটি। বিকেলবেলা খাবো না হয় আপেল খেজুর কলা, গোটা 5 ডাবের জল আর অঙ্কুরিত ছোলা। সন্ধেবেলা চায়ের সাথে প্রন কাটলেট ফ্রাই, এর বেশি আর খাবো না, পেট খালি রাখা চাই। রাত্রিবেলা গুরু ভোজন, আজ যে আমার মানা, খাবো দুধের ক্ষীর মেখে ওই রুটি 25 খানা, সঙ্গে সরেশ ছানার পায়েস, রাবড়ি আধা কিলো। শরীর খারাপ, এর বেশি কি খেতে পারি বলো? শরীরে আজ পাচ্ছি না জুত, নারীর গতি ক্ষীণ, অল্প এমন খেয়ে কাটুক আজকে সারাদিন। এমনিতেও খাওয়া আমার কমই একেবারে, পেটুক মানুষ দেখলে আমি লজ্জাতে যাই মরে। অসাধারণ, এবং এরকম কম খাওয়া কি বলি আর। তবে হ্যাঁ, ওই যা মনে হচ্ছে খাবার যা বহর আছে, এতটা না হলেও এখন একটু খাবার দেখলেই তো মনে হয় এখন এত খেয়ে নেবো, তাহলে তো হয়ে গেল, তারপরে কি হবে, পরের চিন্তা। হ্যাঁ, পরের চিন্তায় চলে যে যে খাবারের কথা উঠলো, সে পেঁয়াজি হোক, কচি পাঠার ঘিয়ে ভাজা লুচি, বিশেষ করে রোববারে দুপুর মানে একটু একদম এতটা না হলেও কাছাকাছি পৌঁছানো যায়। খুব ভালো, খুব ভালো লাগা হচ্ছে উষসী। এই যে তোমার কবিতা যাপন, তোমার জীবন জুড়ে তো রয়েছে কবিতার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার টানে তুমি আজ কবিতায় এসেছো। এবারে তোমার কাছে কি? এবার কবি জীবনানন্দ দাশের একটা প্রেমের কবিতা শোনাই। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। নদী সাগর কোথায় চলে বয়ে, পদ্ম পাতায় জলের বিন্দু হয়ে। জানি না কিছু, দেখি না কিছু আর, এতদিনে মিল হয়েছে তোমার আমার পদ্ম পাতার বুকের ভিতর এসে। তোমায় আমি দেখেছি আমি তাই, শিশির হয়ে থাকতে যে ভয় পাই। তোমারে কোলে জলের বিন্দু পেতে, চাই যে তোমার মধ্যে মিশে যেতে। শরীর যেমন মনের সঙ্গে মিশে, জানি আমি তুমি রবে, আমার হবে ক্ষয়। পদ্ম পাতা একটি শুধু জলের বিন্দু নয়। এই আছে নেই, এই আছে নেই, জীবন চঞ্চল, না তাকাতেই ফুরিয়ে যায় রে
পদ্ম পাতারে জল, বুঝেছি আমি তোমায় ভালোবেসে। ভালো বললে, আর কি অসাধারণ কবিতা। দেখো, সময় তো এগিয়ে চলে, সময়ের নিয়মই তাই। দেখতে দেখতে আমরা কবিতা শুনতে শুনতে শেষ কবিতায় পৌঁছে গেছি। তুমি এলে আমাদের খুব ভালো লাগা, আমারও ভীষণ ভালো লাগা হচ্ছে। এবং আজকের এই অনুষ্ঠানে এই পর্ব যেন মনে হচ্ছে আমার সঙ্গে উষসীর সেই অর্থে কিন্তু আগে কথা হয়নি, কখনোই হয়নি, কিন্তু এই যে কবিতার হাত ধরে দুজন বসে কথা বলছি, এই যে কবিতায় যেন আলাপ করিয়ে দিল বন্ধনকে। ওই জন্য বোধহয় শঙ্খ ঘোষ বলেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকে। আমাদের তো বেঁধে থাকতেই হবে, এবং কবিতার জন, আবৃত্তির জন আমাদের একদম কবিতার মাধ্যমে আমাদের সবকিছু প্রকাশ পায়। একদম। এবং আমাদের যে দেখা সাক্ষাৎ হয় সেটাই কবিতা, কবিতার জোরেই, কবিতার জোরেই, একেবারেই তাই। কবিতার জয় হোক। এবং শেষ কবিতায় আজকে আসি, তার মধ্যে দিয়ে আমরা শেষ করবো আজকে। আমার খুব প্রিয় কবি কবি মল্লিকা সেনগুপ্ত, তার লেখা একটি কবিতা নিশ্চিন্দিপুর। নিশ্চিন্দিপুরের পথে শিল্পায়ন হলে সর্বজয়া সংসারটা হয়তো বেঁচে যাবে। ওলকর্মীর নোলক পড়া দুর্গা দিদি হেসে অপূর্ণাকে সোহাগ ফুল আটকে দেয় আজও। ময়রা চিনিবাসের পিছু সন্দেশের ঘ্রাণে হাঁটতে হাঁটতে মুখঝামটা মুখুজ্জেদের বাড়ি। ভাত জোটে না, সারাটা দিন এ জঙ্গল ও জঙ্গল, আমকুড়োয় কচুর শাক পাতাল কোঁড়। তবু তার ডাগর চোখে শিল্পায়ন ভাসে। মেয়ে পাচারকারীরা তাকে লুকিয়ে দেখে আশেওড়ার ঝোঁক। নতুন লোক, বিরাট গাড়ি, পাটের কারখানা, ট্রাক ড্রাইভার খুঁজছে তার রাতের সঙ্গিনী। কারখানায় হিসাব রাখার কাজটা বাবা পেলে অপু দুর্গা ইছামতির পাঠশালায় যাবে। দুপুরবেলা মিড ডে মিল, খিচুড়ি উৎসব, বাগদি বামন মুসলমানের পংক্তি ভোজ হবে। খেতে না পাওয়া দুর্গা হয়তো লেটার পাবে মাধ্যমিকে, দিদিমণি চাকরি পাবে বনগা হাই স্কুলে। নিউমোনিয়ায় চিকিৎসাহীন হয়তো সে মরবে না নিশ্চিন্দিপুরের পথে শিল্পায়ন হলে। খুব ভালো, আজকে এলে তুমি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কবিতায় বিনিশুতর পক্ষ থেকে। নমস্কার।